প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিটোল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আপনারা সবাই জানেন যে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে যে আঘাত এনেছে গত রোববার রাত থেকে শুরু করে, এবার অবশ্য এই রিমালের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যেটা অনেক সময় ধরে বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করতে প্রায় 40 ঘন্টা সময় ধরে তারা এই রিমাল অতিক্রম করেছে বাংলাদেশ। এবং যে এই ঘূর্ণিঝড়ের ফলে যে ক্ষতি হয়েছে, এখনও পুরো ক্ষতির চিত্র আমরা পেয়েছি তেমনটি বলতে পারবো না, কিন্তু যা দেখা গেছে তাতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, বাঁধ ভেঙেছে, অনেক জায়গায় বাঁধ ভেঙে অনেক মাছের ঘের ভেসে গিয়েছে, ফসলের ক্ষতি হয়েছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে। এবং বারবার আমরা যেটা বলি যে সুন্দরবন বারবার আমাদেরকে ঘূর্ণিঝড়ের আঘাত থেকে নিজে বুক পেতে ঘূর্ণিঝড়টাকে নিয়ে আমাদের অনেক ক্ষতি থেকে বাঁচিয়ে দেন। সেই সুন্দরবনের অনেক ক্ষতি হয়েছে এবং সুন্দরবনে অনেক পশু মারা যাওয়ার, অনেক প্রাণী মারা যাওয়ার খবর আমরা এখন বিভিন্ন গণমাধ্যমে দেখছি। আজকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী আজকে পটুয়াখালী এই ঘূর্ণিবিধ্বস্ত এলাকা সফর করেছেন, সেখানে তিনি তার ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সরকার নানা রকমের উদ্যোগ নিয়ে থাকে এবং ধরেন ঘূর্ণিঝড়ের আগে থেকেই মানুষকে যাতে অন্তত প্রথম চেষ্টাটা হলো যাতে প্রাণ রক্ষা করা যায়, তারপরে বিভিন্নভাবে 20 জনের প্রাণহানির খবর আমরা পেয়েছি। তবুও আগের তুলনা যদি করি, এক সময় ধরেন ঘূর্ণিঝড় হলে লাখ লাখ কখনো হাজার হাজার মানুষ মারা যেত, সেই জায়গাটা অনেক কমে এসেছে। যান আমরা অনেক রক্ষা করতে পেরেছি, কিন্তু মাল পুরোপুরি আসলে সম্পদ পুরোপুরি রক্ষা করা যায় না। কিছু ক্ষতি আছে আসলে অপূরণীয় ক্ষতি। আজকে যেমন আমাদের অনুষ্ঠানের শিরোনাম অপূরণীয় ক্ষতি, যেটা আসলে সরকার পাশে থাকুক আর নাই থাকুক, এটা কিছু কিছু ক্ষতি কখনোই হয়তো পূরণ করা যাবে না। বিস্তীর্ণ এলাকা হয়তো জোয়ারে লোনা পানি ঢুকে গেছে, সেই এলাকার আবার কবে ফসল ফলানোর উপযোগী হবে মাটি, সেটা নিয়ে সন্দেহ আছে। এখনও সিডোর আইলার যে ক্ষতি, তাতে ওই এলাকার মানুষ এখনও সেই ক্ষতির প্রভাবে ভুগছেন। তো সেটা নিয়ে আমরা আসলে এই রিমাল আমাদের কতটা ক্ষতি করলো, তার কতটা পূরণ করা সম্ভব, আবার কৃষকরা কীভাবে ঘুরে দাঁড়াতে পারবেন, এসব নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে দুজন অতিথি আছেন কৃষি ও অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম এবং আছেন ন্যাশনাল ওশনোগ্রাফিক অ্যান্ড মেরিটাইম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর মোহন কুমার দাস। আমরা আশা করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ হামিদুর রহমানকে যুক্ত করতে পারবো এবং আমাদের বিশেষ প্রতিনিধি আরাফাত সিদ্দিকী, যিনি গত কয়েকদিন ধরেই ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা ছিলেন এবং তিনি সাতক্ষীরা, পটুয়াখালী বিভিন্ন এলাকায় ঘুরেছেন, তার অভিজ্ঞতাও হয়তো শুনতে পারবো। ডক্টর হামিদুর রহমান এবং আরাফাত সিদ্দিকী সোহাগ তারা উপদ্রুত এলাকায় ছিলেন এবং তারা দুজনই ঢাকায় ফিরছেন। আমরা হয়তো অনুষ্ঠানের কোনো এক পর্যায়ে তাদের কাছ থেকে তাদের একদম মাঠের অভিজ্ঞতাটা শুনতে পারবো। রিমাল তো তার ধাক্কা দিয়ে চলে গেছে, কিন্তু আমরা যারা ঢাকায় বসে আছি, আমরা হয়তো ঢাকায় একদিনের বৃষ্টির ভোগান্তি পুহিয়েছি, কিন্তু উপকূলের যারা মানুষ তাদেরকে এই ক্ষতির রেশ টানতে হবে অনেক দিন ধরে। ফসলের ক্ষতি, গবাদি পশুর ক্ষতি, ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, বাঁধ ভেঙে গেছে, সেই ক্ষতিটা আসলে হুট করে সরকার চাইলেও রাতারাতি পূরণ করা হয়তো সম্ভব না। আমি ডক্টর মোহন কুমার দাস আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি আজকে প্রধানমন্ত্রী বলেছেন এবং আমাদের শিরোনাম যেটা, দুর্যোগ আসবেই, মোকাবেলা করেই টিকে থাকতে হবে। কারণ বাংলাদেশের অবস্থানটাই এমন যে প্রত্যেক বছরই একটা ছোট বড় ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করব। যেমন এখন রাইট নাও সিলেটে হঠাৎ করে একটা বন্যা দেখা দিয়েছে। আমাদের প্রতি বছর একটা বন্যা হবে, প্রতি বছর একটা ঘূর্ণিঝড় হবে, সেটা কখনো সিডোর আইলার মতো ভয়ঙ্কর হবে বা রিমালের মতো, কখনো হয়তো অল্প ক্ষতি হবে, কিন্তু ক্ষতিটা হয়। ফলে দুর্যোগ আসবে, ফলে সেই প্রস্তুতি কিন্তু আমাদের থাকেই সবসময়। কিন্তু প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে মোকাবেলা করেই আমাদের টিকে থাকতে হবে, সেই জায়গাটা একটু আলোকপাত করতে চান আপনি, যে কী অবস্থা, রিমাল আমাদের কতটা ক্ষতি করলো, সেটা আমরা কিভাবে পূরণ করতে পারবো? ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটা সংলাপ দিয়ে আপনি আজকের আলোচনাটা শুরু করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন, বাংলাদেশের যদি আমরা দুর্যোগ ক্যালেন্ডারের দিকে তাকাই, আমরা দেখব আমাদের যে কালবৈশাখীর সময়টা মার্চ, এপ্রিল, মে মাস, আমরা যথেষ্ট পরিমাণ কালবৈশাখীতে বজ্রপাত, তারপর লাইটনিং, শিলাবৃষ্টিতে ভুগি এবং পরবর্তীতে কিন্তু কালবৈশাখী বা বজ্রপাতকে দুর্যোগ ঘোষণা করা হয়েছে। তাপপ্রবাহকেও দুর্যোগ ঘোষণার একটা প্রক্রিয়া চলছে। তাপপ্রবাহ যখন সারা দেশে এবং দক্ষিণ এশিয়ায় এবং এশিয়া মহাদেশে অনেকগুলো দেশে যখন ব্যাপ্ত ছিল, পুরো এপ্রিল মাস এখন 52 ডিগ্রি তাপমাত্রা, 52 ডিগ্রি অলমোস্ট, হ্যাঁ, বিশাল একটা মানে রেকর্ড, যেটা আগে কখনো ছিল না। তো এপ্রিল মাস জুড়ে কিন্তু ভয়াবহ একটা তাপপ্রবাহের অবস্থা ছিল, সেটা হচ্ছে স্থলভাগে।
আমরা যদি সমুদ্রের দিকে খেয়াল করি, বঙ্গোপসাগর এমনিতে সবসময় উত্তপ্ত থাকে। আমরা বলা হয় ঘূর্ণিঝড়ের জন্য 26.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা নির্দিষ্ট নিয়ামক, কিন্তু আমরা দেখি বঙ্গোপসাগরে এই তাপমাত্রা 28 ডিগ্রি 29 ডিগ্রি, এই ঘূর্ণিঝড় শুরুর আগে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে ছিল। গিয়েছিল। হ্যাঁ, এরকমই। ইভেন কি অন্য কোনো ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে 34 ডিগ্রিও ছিল। এটা হলো একটা। তাহলে কালবৈশাখী তাপপ্রবাহ এরকম একটা। আর আমাদের হচ্ছে এপ্রিল মে মাস, 2টা মাস ঘূর্ণিঝড়ের প্রবণ মাস। পাশাপাশি আছে যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস। তারপর শীতকালে আছে শৈত্যপ্রবাহ। মানে পুরো সময় জুড়ে আমরা যদি আমাদের ষড়ঋতু বলি, লড়াইটা চলে। ষড়ঋতু যদি বলি, ষড়ঋতুর সাথে অনেকগুলো দুর্যোগ কিন্তু সংশ্লিষ্ট। তার মধ্যে তো বন্যার কথা আপনি বললেন। এমনকি কালবৈশাখীর সময়তে আমরা কিন্তু অকাল বন্যা, যেটা ফ্ল্যাশ ফ্লাড বলি, সিলেট এবং আমাদের দক্ষিণ পূর্ব অংশে, এটাও প্রায় বছর কোনো না কোনো বছর হয়। যেমন এখন শুরু হয়েছে। এখন শুরু হয়েছে, যদিও আমাদের মৌসুমী বায়ু পুরোপুরি প্রায় বাংলাদেশে একটা অংশে অনসেট হয়ে গেছে। এখন তাহলে হচ্ছে কি আমাদের কী দাঁড়াচ্ছে? উপকূলে এক অন্য ধরনের দুর্যোগ। উপকূলে হচ্ছে জলোচ্ছ্বাস, এই ঘূর্ণিঝড়ের কারণে যেটা হয়, এরকম অনেকগুলো বিষয় আছে। তাহলে সব কিছু মিলিয়ে আমাদেরকে টিকে থাকতে হবে। এবং বাঙালির টিকে আছে, বাঙালির টিকে আছে এবং টিকে থাকবে, এবং এটা লড়াই করে টিকে থাকবে। যে বিষয়টা দরকার হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তুতি, সুনির্দিষ্ট আগাম সতর্কতা। এবারের ঘূর্ণিঝড়ে যেটি ছিল, আমাদের আগাম সতর্ক সংকেতে যে ব্যাপকভাবে প্রসার হয়েছে সরকারি অধিদপ্তর থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে, তারপর যদি বলি সাধারণ যারা এনজিও ছিল, জনগণ ছিল, সবাই আবহাওয়া অধিদপ্তর যথেষ্ট পরিমাণ ডেডিকেশন দিয়ে এই ঘূর্ণিঝড়কে প্রায়োরিটি দিয়ে কাজ করেছে। আবার যদি দুর্যোগ প্রস্তুতির কথা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং অধিদপ্তর এরাও যথেষ্ট কষ্ট করেছে, ডেডিকেশন দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে স্বেচ্ছাসেবক বাহিনী, যারা সিপিপি, রেড ক্রসের, রেড ক্রিসেন্টের ভলান্টিয়াররা। এরা যদি না থাকতো, এরা যদি এই দুর্গম জায়গা, আপনি হয়তো খবরের মধ্যে দেখতেছেন, আমি এবার এখনও যেতে পারিনি, কিন্তু আমরা অন্যান্য ঘূর্ণিঝড়ের পরবর্তীতে আমরা সেই দুর্যোগ জায়গাগুলো গিয়েছি, ভিজিট করেছি, পরবর্তীতে বিভিন্ন সময় যাওয়া হয়েছে বিভিন্ন স্টাডির কারণে। আমরা দেখেছি কী পরিমাণ দুর্গম। একবার যদি আপনি সকালবেলা গিয়ে রওনা দিয়ে পৌঁছেন, বিকেলে আসার কোনো ব্যবস্থা থাকে না, কোনো গাড়ি ঘোড়া নেই। মানে এত দুর্গম যে কখনো মোটরসাইকেলে করে, কখনো নৌকায় করে যেতে হয়। সেই জায়গাগুলো যখন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেখানে ত্রাণ কার্যক্রম পৌঁছানো কিন্তু আরেকটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। কিন্তু সরকারি ব্যবস্থাপনা, বেসরকারি ব্যবস্থাপনা সবাই মিলে সেই জায়গাটা চেষ্টা করছে। হয়তো অনেক জায়গায় ত্রাণ পৌঁছেছে, অনেক জায়গায় পৌঁছানোর চেষ্টা করতেছে, অনেক জায়গায় মানুষ হয়তো এখনও পর্যন্ত নেটওয়ার্ক নেই। আপনি যেটা বলেছেন সেটাও ঠিক, আমরা পুরোপুরি ক্ষতির চিত্রটা এখনও এসে পৌঁছা নাই। আমি জাস্ট আরেকটা কথা বলতে চাই, সেখানে হচ্ছে আমরা তো দেখতেছি বাহ্যিক অবয়ব, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে সেটা, কিন্তু যে জায়গাগুলো খুবই দুর্গম, আমি যদি বলি সুন্দরবনে যে জায়গায় কোনো জনবসতি থাকে না, সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জানি না। কিন্তু কিছুক্ষণ আগে আমি আসার আগ মুহূর্তে একটা পত্রিকায় একটা নিউজ দেখছিলাম, 3 জন জেলে 25 তারিখ, ওনারাও যে আপনারা জানেন ওখানে কিন্তু টিকিট নিতে হয়, মানে মাছ ধরা বা বিভিন্ন কারণ, ওরা টিকিট নিয়ে ফেলেছিল, টিকিটের টাইম চলে যাবে বলে ওরা কিন্তু 25 তারিখেই ঢুকে গেছিল। তারপর যখন ঢুকে গেছে, তারপর পড়ে গেছে বিপদে, এরপর আসতে পারেনি। ওরা বলেছে মানে এমন অবস্থায় গেছে, বলে যে ওই ঝড় যদি লোকালয়ে হতো, লোকালয়ের কোনো চিহ্ন থাকতো না। ওরা বেঁচে ফিরেছে তাও 40 ঘন্টা পরে। যে 40 ঘন্টা আপনি বললেন 40 বা 45, 1 ঘন্টার সময়, এরকম দীর্ঘমেয়াদী জলোচ্ছ্বাস, প্লাবিত হয়ে থাকা, একটা সারা দেশব্যাপী একটা ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রভাবিত হওয়া হিস্টোরিক্যালি আমাদের ছিল না। এই একটা অনন্য ব্যতিক্রম একটা ঘূর্ণিঝড় এবার আমাদের এখানে বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। সে মৃত্যুর সংখ্যা আরও কমতে পারত, কিন্তু কিছু করার নাই, কারণ ওখানের আবাসন যে ব্যবস্থাগুলো, সেগুলো আসলে দুর্যোগের সাথে রেজিলিয়েন্ট না, জানবেন, কারণ অত্যন্ত প্রান্তিক জনগোষ্ঠী ওখানে থাকে, চরাঞ্চলে থাকে, তারা কোনো রকম মাথা গুঁজে থাকে। এগুলা পাকা বাড়ি, আধা পাকা বাড়ি বলাও যায় না, কাঁচা বাড়ি। এই কাঁচা বাড়ি তো আসলে 111 কিলোমিটার বাতাসের গতিবেগকে ধারণ করার মতো না। আমরা সাধারণ যে কালবৈশাখী একদম ছোট যেগুলো দমকা হাওয়াতে হয়তো এই ঘরগুলো মিলিয়ে যেতে পারতো, সেখানে এত বড় একটা বাতাসের গতি, তাও কিন্তু সুন্দরবন কিছুটা অনেকটুকু বলতে হবে, অনেক রক্ষা দিয়েছে। এরপরেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলোচ্ছ্বাসের কারণে, কারণ আমাদের বঙ্গোপসাগর একটু ব্যতিক্রমধর্মী বিষয়। সেখানে হচ্ছে একটা ফানেল শেপ সাগর, তার মধ্যে হচ্ছে অনেকটুকু অংশ হচ্ছে শ্যালো, যার কারণে এইখানে যে জলোচ্ছ্বাসটা তৈরি হয় সেটা অত্যন্ত ব্যতিক্রমভাবে যখন এটা উপকূলের কাছাকাছি চলে আসে, উপকূলের কোন জায়গায় দিয়ে যাচ্ছে সেটাও কিন্তু এখানে ধর্তব্য। 2020 সালের দিকে একটা গবেষণা হয়েছে, চাইনিজ একাডেমি অফ সায়েন্স, তারা গবেষণায় দেখিয়েছে ঘূর্ণিঝড় যখন ল্যান্ডফল করে কোন লোকেশন দিয়ে করছে, সেখানে উপকূলের ধরনটা কীরকম, তার ভিত্তিতে কিন্তু সেটার ক্ষয়ক্ষতি নির্ধারিত হয়। তার মধ্যে হচ্ছে জলোচ্ছ্বাস, এমন একটা অংশ দিয়ে গেছে যেখানে যে অংশ দিয়ে গেলে জলোচ্ছ্বাসের কারণে প্লাবিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে একটা বড় ধরনের ন্যাচারাল রিমেডি আমরা পেয়েছি, ভাটার সময় সেটা হয়েছে।
হ্যাঁ, জোয়ারের সময় হলে যদি জোয়ারের আরো সময় অনেক হতো, বড় হতো। ওনারা বলেছে যারা প্রত্যক্ষদর্শী অনেক সুন্দরবনের গভীরে ছিল, বলে ভাটার সময় সুন্দরবনের এতটুকু অংশ ডুবে যাওয়া তারা তাদের 4 দশকের জীবনে দেখিনি, তাদের স্মৃতিতে নাই। একই রকম হয়তো আমরা মনপুরাতে যে 70-এর ঘূর্ণিঝড়, সেখানকার অধিবাসীরা বলছে, ভোলার অধিবাসীরা বলছে আমরা এর পর আর কখনো দেখিনি। এরকম ডিজাস্টার্স একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে বাতাসের গতিবেগ কিন্তু সেরকম সিগনিফিক্যান্ট ছিল না, যেটা আমরা বলি বিভিন্ন ক্যাটাগরি, ঘূর্ণিঝড়ের অনেকগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির দিক থেকে যদি চিন্তা করি সেটা কিন্তু ওই ক্যাটাগরির না যেটা ডিভাস্টেশন হতে পারে, কিন্তু সেটা সুন্দরবনের পাশ দিয়ে গিয়েছে, প্রচুর গাছপালা ভেঙেছে। মানে সুন্দরবন ছিল বলে আমাদের ক্ষতি অনেকটা কম এবং হয়েছে। সেটা আসলেই তাই, মানে সেটা যখন আমাদের যখন পূর্বাভাসী যে ট্র্যাকটা ছিল, সময়ের সাথে সাথে সেটা অনেকটুকু পশ্চিমবঙ্গের দিকে কিছুটা হেলে যাচ্ছিল, মানে আমরা যদি বলি উত্তর পশ্চিম দিকে খুবই সামান্য পরিমাণ ডেভিয়েশন হচ্ছিল, কিন্তু সেটা সাতক্ষীরার কাছাকাছি দিয়ে গিয়েছে। তাহলে এটাতে যেই ঘটনাটা হয়েছে, সুন্দরবনের একটা পুরো অংশ সেটাকে ঢাল হিসাবে জনগণকে জনবসতিকে রক্ষা করেছে। কিন্তু যেই ক্ষতিটার কথা বললেন, এখানে লবণাক্ততা বিরাজমান হবে, এটা বোঝা যায়। কৃষিতে বড় ধরনের ক্ষতি হবে। এর মধ্যে যে বিষয়গুলো ছিল, সবজি, মরিচ, তারপর হচ্ছে আম, লিচু, এগুলার কলা গাছ, আমরা একটা জায়গায় দেখেছি একটা কলা গাছও মানে থাকার কথা না, সবই শুয়ে গেছে। কিন্তু কিছু বিষয় ছিল পূর্ব প্রস্তুতি, যেমন অনেক সময় বলা হয় কলা গাছের বড় শাখাগুলো যদি হয়তো ছেটে দিত বা কিছু একটা করতে, হয়তো এক ধরনের প্রতিরক্ষা পেতেও পারতো, কিন্তু এত অল্প সময়ে এত বিশাল প্রস্তুতি সম্ভব না। তার মধ্যেও কিন্তু দেখেন প্রায় 10,000 ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, কম সংখ্যা না, সেখানে সব ধরনের প্রস্তুতি। এটা তো মাইগ্রেট ডিসপ্লেস জনগণ, তারা এখানে আসবে, তাদের থাকা খাওয়া নিরাপত্তা কতগুলো বিষয় আছে। আমরা কিছুক্ষণ আগে একটা রিপোর্টে দেখেছি, মানে সরকারের দিক থেকে করেছে, জনগণের দিক থেকে প্রথমে কিন্তু শুনতে চাইনি, আপনি হয়তো খেয়াল করেছেন, মানে এক ধরনের একটা বিষয় আছে, আচ্ছা কি হবে, কিন্তু দুর্যোগ নিয়ে আসলে কোনো অ্যাডভেঞ্চার করার সুযোগ নেই। আগে জীবন বাঁচাতে হবে, তারপরে বাকি সব কিছু। সংকেত মিলুক আর না মিলুক, প্রস্তুতি এবং প্রতিরক্ষা এটা সবার আগে, এই বিষয়টা মানুষের মাথায় রাখতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম। যেমনটি বলছিলাম যে এই ঘূর্ণিঝড়ের ফলে মাঠের ফসলের অনেক ক্ষতি হয়েছে, গবাদি পশুর অনেক ক্ষতি হয়েছে, এবং যেমনটি ডক্টর মোহন কুমার দাসা বলছিলেন যে ধরেন বাঁধ ভেঙে যাওয়ার কারণে যে লোনা পানি ঢুকে গেছে, সেগুলো হয়তো অনেকগুলো সরতে সময় লাগবে, অনেকগুলো দীর্ঘমেয়াদী একটা ক্ষতি। সেই জায়গাটাতে এই যে ঘূর্ণিঝড় তো এসে চলে গেল, আমরা আলোচনা ধরেন আমরা আজকে কালকে পরশু আমাদের আলোচনাও কিন্তু মিলিয়ে যাবে, কিন্তু প্রান্তিক মানুষগুলোর যে উপকূলের যে মানুষগুলোর যে ক্ষতি, তারা তো 2 দিন পরে, আজকে প্রধানমন্ত্রী গিয়েছেন, খুব ভালো, অনেক পাশে থাকার কথা বলেছেন, আমরা হয়তো 2 দিন পরে ভুলে যাব, ওই মানুষগুলো তো আসলে ভুলতে পারবে না তাদের এই ক্ষতির কথা। দেখুন, এবারের ঝড়ে যদিও উনি বলেছেন যে বাতাসের গতিবেগ তত বেশি ছিল না, কিন্তু পানির যে উচ্চতা সেটা কিন্তু বেশ ছিল, যে কারণে মাঠের ফসলটা নষ্ট হয়ে গেছে, এবং এটা দীর্ঘ সময় ছিল, 24 ঘন্টারও বেশি সময় ছিল, যে কারণে মাঠের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। এখন এই সময়ে কিন্তু আমাদের বোরো ফসলটা কাটা হয়ে গেছে, 5 থেকে 10% যেটা বাকি ছিল সেইটা ওই কৃষকরা আগেই ঝড় আসার আগেই সেটা কেটে নিয়েছে। তো যেটা ছিল মাঠে সেটা ছিল আউশ এবং ভুট্টা, কিছু আমন, বোনা আমন। তো এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে এক আলোচনায় আমার সঙ্গে ওখান থেকে যোগ দিয়েছিলেন আমাদের কৃষি কর্মকর্তারা, তারা জানিয়েছেন যে 50 থেকে 60% ক্ষতি হয়েছে। পাট আছে, পাট ওখানে ওটা পাটের খুব ভালো এলাকা না, পাট চাষ, তবু পাট চাষ হয় এবং মেস্তা পাট আছে, ওগুলো নুয়ে পড়েছে, এবং পানি যেহেতু উপরে উঠেছে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা তো গেল মাঠের ফসল যেটা এখন আছে সেটা। এছাড়া আপনার মশলা ফসলের মধ্যে আপনার আদা আছে, তারপরে পেঁয়াজ, মরিচ ওখানে হয়, আদা, পেঁয়াজ এগুলো হয়। তো এগুলো আর পাওয়া যাবে না, ওগুলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আপনার তেল ফসল, ওইখানের মধ্যে তেল ফসলের মধ্যে আপনার তিল হয় আর চীনাবাদাম হয়। আচ্ছা, তো তেল এবং চীনাবাদাম ওগুলো আর পাওয়া যাবে না, ওগুলো একেবারেই 24 ঘন্টা, কোনো ক্ষেত্রে 40 ঘন্টা পানি ছিল, এবং এগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে।
পানের ওখানে পান সুপারি পানের বরজ, হ্যাঁ, পানের বরজ আছে, এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলোকে আর ফিরে পাওয়া যাবে না, দেখা যাবে না। আপনার এই যে বিভিন্ন শাকসবজির কথা বলা হচ্ছে, তো এখন তো শাকসবজি প্রচুর শাকসবজি আছে এবং ওই এলাকায় শাকসবজি আছে, যেমন ডাঁটা, লাল শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, এগুলো অনেক। আপনার কাঁকরোলের কথা আজকে একজনে বলতেছিল যে কাঁকরোলগুলো একেবারেই শেষ হয়ে গেছে। তো এই কাঁকরোল, তারপরে এইগুলো এখন আর একদমই পাওয়া যাবে না, এগুলো আবার নতুন করে রোপণ করতে হবে এবং এটা ছাড়া আর নতুন কৃষকদের কোনো উপায় নাই। আপনার এই যে হর্টিকালচার ক্রপ যেগুলো উনি একটু বলছিলেন যে আম কিন্তু একটাও নাই ওখানেও নাই, আমার রাজশাহী পর্যন্ত এটার প্রভাব গেছে। যে এখানে আসলে বলা হচ্ছে যে 19টা জেলায়, উপকূলীয় 19টা জেলায় প্রায় 46 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এর পাশের যে জেলাগুলো আছে সেখানেও এই ক্ষতি চলে গেছে এবং তাতে করে আজকের কোন একটা আম এবং লিচু এই দুটো একদম গাছেই ছিল একদম, এবং এইগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা আর পাওয়া যাবে না, কোনো গাছের মধ্যে কিছুই নাই। এই যে কলা গাছের কথা, কলা গাছে আপনাদের টেলিভিশনে দেখিয়েছে যে কলা গাছের যে বাগান, ওই বাগানগুলো একেবারে চুরমুচা হয়ে গেছে। তারপরে আপনার এই আপনি একটু আগে বললেন যে সুন্দরবনের কথা, সুন্দরবনটা গাছ তো উপরে গেছে, আর যে জীববৈচিত্র্য অনেকটাই ধ্বংস হয়ে গেছে, হরিণ মারা গেছে, শুকর মারা এবং গেছে, হরিণ প্রায় 100 হরিণ মারা গেছে, এটা পাওয়া যায়। আর অন্যান্য যেগুলো কম গুরুত্বপূর্ণ এগুলো তো আমরা জানিই না, তার কাজে এইটা। আর আমাদের যে গবাদি পশু, হাঁস মুরগি, আজকে যে একটা হিসেব দিয়েছে তাতে দেখা যায় যে 800-র মতো গরু একেবারেই মরে গেছে, আর প্রায় 2.25 কোটি আপনার হাঁস মুরগি এগুলো মারা গেছে। তো এইটা ছাড়াও কিছুদিন আগে কিন্তু আমরা একটা দীর্ঘ খরা অনুভব করেছি এবং সেই দীর্ঘ খরায় অনেক গরু হিটস্ট্রোকে মারা গেছে, অনেকগুলো অসুস্থ হয়ে পড়েছে এবং এক রিপোর্টে বলা হয়েছে যে শতকরা 99% গবাদি পশু ওদের ওজন কমে গেছে, কারণ ভালো করে খেতে পারেনি, ওজন কমে গেছে এবং সামনে কোরবানির ঈদ আসছে। তো এই সময়ে একটা বেশ সমস্যা, কৃষকদের জন্য একটা দারুণ সমস্যা হয়েছে। আর তারপরেও যদি কিছু বেঁচে আছে, যেগুলো বেঁচে আছে, এখন তো খড়ের অসুবিধা, ওখানে খাবার পাবে না, গরুর গবাদি পশুর যে খাবার, আপনার কোনো রকমের খাবার নাই, কাঁচা ঘাস নাই, খড় নাই, সবই ভেসে গেছে। তো গবাদি পশুর খাবার নিয়ে একটা সমস্যা। মানুষের খাবার তো কেউ কিছু দেয়, কিন্তু গরুর খাবার তো কেউ নিয়ে যায় না, ত্রাণ হিসেবে দিবে না। এটা একটা বড় সমস্যা। আর হাঁস মুরগির কথা আপনি বলেছেন, হাঁস মুরগি তো সবই ভেসে গেছে, ওখানে সম্পূর্ণভাবে নতুন করে হাঁস মুরগি আবার শুরু করতে হবে। আর মাছের ঘেরের কথা বলা হয়েছে, আমি মাছের ঘেরের প্রসঙ্গটাতে পরে আসবো। একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, আমাদের একটা বিরতিতে যেতে হবে, আমি আসবো আবার এই প্রসঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, জনাব ওয়াহাব মন্ডল বলেন। দুইজন বিজ্ঞ আলোচকের কাছে আমার প্রশ্ন, যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে ওখানে পরিদর্শন করলেন এবং আমরা নিজেরাও, আমাদের রাজবাড়ী জেলাও এই ইসে ক্ষতিগ্রস্ত, সারা দেশই ক্ষতিগ্রস্ত। ওনার বক্তব্যটা অত্যন্ত সুন্দর হয়েছে। আসলে এই যে এলাকাটায় বেশি রকম ক্ষয়ক্ষতি হয়েছে, গরু বাছুর আমরা দেখছি ভেসে যাচ্ছে, মহিষগুলো ভেসে যাচ্ছে। এই যে ক্ষয়ক্ষতি, এটা তো শুধুমাত্র ত্রাণ মন্ত্রণালয়ের থেকে কিছু খাদ্যদ্রব্য এবং এই সাহায্য দিলেই হবে না। সরকারের এমন কোনো পরিকল্পনা নেওয়া উচিত কিনা আপনারা মনে করেন, যে এলাকার কৃষি ঋণ এবং এনজিও গুলো যারা ঋণগ্রস্ত আছে, যারা এনজিও থেকে ঋণ নিয়েছে এবং ওই এলাকায় যারা কৃষি ঋণ নিয়েছে, এগুলো মওকুফ করা এবং নতুন করে ওখানে এদের প্রতিষ্ঠিত হওয়ার কোনো পরিকল্পনা নেওয়া উচিত কিনা সরকারের বড় ধরনের। জি জনাব ওয়াহাব মন্ডল, আপনাকে ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি যে কৃষকদের পাশে সরকার দীর্ঘমেয়াদী ভাবে দাঁড়াবে কিনা, সেটাই আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে অতিথিদের কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব।
প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম রিমালের যে ক্ষতি হয়েছে তার কিছু ক্ষতি তাৎক্ষণিকভাবে হয়তো পূরণ করা সম্ভব, কিছু ক্ষতি আছে আসলে অপূরণীয়, সেটা মানে কখনোই হয়তো পূরণ করা সম্ভব না। কিছু ক্ষতি দীর্ঘমেয়াদী, অনেক বছর ধরেও আসলে আমরা এটার প্রভাবটা আমরা টের পাবো, যেমনটি আইলা এবং সিডরের কারণে ওই এলাকার অনেক লোনা এলাকা এখনও হয়তো ফসল উপযোগী হয়ে ওঠেনি, তেমন ক্ষতি। সেটা নিয়ে কথা বলে যে কীভাবে আমাদের এই দুর্যোগ, যেমন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, দুর্যোগ আসবেই, এটা আমাদের প্রত্যেক বছরের রুটিন। ঘূর্ণিঝড়, বন্যা, এরকম দুর্যোগ, কালবৈশাখী আসবে, কিন্তু আমাদের সেটা মোকাবেলা করেই টিকে থাকতে হবে, এগিয়ে যেতে হবে। এবং আমাদের উপকূলের মানুষ অনেক লড়াকু, তারা এই বারবার ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলে আবার টিকে থাকছেন। জনাব মোহন কুমার দাস, যেমনটি বিরতির আগে আমাদের একজন দর্শক রাজবাড়ী থেকে ওয়াহাব মণ্ডল প্রশ্ন করছিলেন যে ওই এলাকার যারা ক্ষতিগ্রস্ত কৃষক বা মানুষ, তাদের হয়তো কারো কৃষি ঋণ নেওয়া আছে, কারো হয়তো এনজিও থেকে ঋণ নেওয়া আছে, বা সেইগুলোর ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে কিনা, বা দীর্ঘমেয়াদে তাদের পাশে থাকার সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, বা থাকা উচিত কিনা, সম্ভব কিনা, সেটা নিয়ে জানতে চাইছেন। এটা যদি আপনি একটু বলেন। থ্যাংক ইউ। আমরা যেটা দেখেছি, যিনি দর্শক প্রশ্নটি করেছেন অত্যন্ত সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। মানে এটাই বাস্তবতা। দুর্যোগের পরবর্তী সরকারেরও প্ল্যান থাকে, একটা স্বল্পমেয়াদী প্ল্যান থাকে, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে। তো দুইটার মাঝামাঝি একটা মধ্যমেয়াদী প্ল্যানও থাকা উচিত। আর একটা বিষয় হচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তাৎক্ষণিক রেমেডি হচ্ছে তারা যেন আগের ঘরে যেন উঠতে পারেন, স্বাভাবিক জীবনযাত্রা যেন ফিরতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রার সাথে তো তাদের ইনকাম জেনারেটিং একটা কার্যক্রম থাকতে হবে। তো যারা ইতিমধ্যে ঋণী হয়ে আছে, সেই ঋণের রিমেডি কীভাবে হতে পারে সেটা সরকার এবং যে সংস্থাগুলো ঋণ দেয় তাদের সাথে এটার একটা ভালো বোঝাপড়া দরকার, এবং এটা হওয়া উচিত। আমরা অতীতেও সেই প্রান্তিক জনগোষ্ঠী থেকে যেই ফিডব্যাকটা পেয়েছি, তারা যেটা বলছে, আমরা একবার ঋণী ছিলাম, সেই ঋণের যেটা বলেন গবাদি পশু, 1000টা গরু নাই হয়ে যাওয়া, মানে কি 1000টা গরুর মধ্যে 700-800টা গরু হচ্ছে ঋণের মাধ্যমে করা। আমি আজকে দুপুরবেলা আমার এক বন্ধু, ওখানে ওদের কিছু কার্যক্রম ছিল। আসলে ঘটনাটা পূর্বাভাস এতই ভালো ছিল, পূর্বাভাস শোনা যোগাযোগ করে বলছে কি করা উচিত, ইমিডিয়েটলি এটা রিমেডি প্রসিডিউর না। তারা চলে গেছে, তারা যতটুকু পারছে তাদের রিসোর্স যতটুকু করে ম্যানেজমেন্ট করছে। কিন্তু তারা যেটা বলে, তাদের যে প্রান্তিক মানুষগুলো, তাদেরকে যে সার্বিক সাপোর্ট দিত, তাদের ঋণের টাকায় কিনা যে ছাগলটা, যেটা কোরবানিতে তারা হয়তো একটা বড় দামে বিক্রি করতে পারত, হাঁস মুরগি, তারপর গরু গবাদি সব শেষ হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে তাদের হচ্ছে সেই ঋণ মকুব করা এবং সেই ঋণের আর আলাদা কোনোভাবে ঋণ পাওয়া যায় কিনা সেটার ব্যবস্থা করা। তার চেয়ে বড় কথা হচ্ছে যেটা দীর্ঘমেয়াদী ক্ষতি, আমরা 1.5 দশক হয়ে গেছে, 2007-এর সিডর নভেম্বর মাসের আর 2009-এর মে মাসে একই সময়ে, প্রায় কাছাকাছি সময়ে, একদিনের ব্যবধান আইলার, এই ক্ষতি কিন্তু এখনো কোনোভাবে হয়। এবং আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যখন জমিগুলো কৃষির জন্য উপযুক্ত থাকে না, তখন কিন্তু তারা লবণ সহ পরিবেশে আরও লবণাক্তটা যাতে প্রবেশ করতে পারে, চিংড়ি, হ্যাচারি, ঘের এই ধরনের কার্যক্রম শুরু করে। এইসব বিষয় না করার জন্য যেটা দরকার সেটা কিন্তু গবেষণা করতে হবে। আমরা এখনও জানি না যে এই ধরনের যখন স্যালাইন ওয়াটার ইনট্রুশন হয়, অনেক লবণাক্ত পানি ঢুকে যায়, তাহলে এই জমিগুলোকে আবার কীভাবে কৃষির উপযুক্ত করতে হয়। কিছু কিছু জায়গায় কিছু হয়তো ছোট ছোট প্রকল্পের মাধ্যমে করা হয়েছে, সেটা কিন্তু অনেক বড় আকারে রাষ্ট্রীয়ভাবে বা আরও বড় কোনো গবেষণা কার্যক্রম, কৃষি, আবহাওয়া, তারপর হচ্ছে দুর্যোগ, সবাইকে সম্মিলিতভাবে একটা বড় গবেষণার পরিকল্পনা নেওয়া উচিত। আরেকটা হচ্ছে, আর কিছু ক্ষতি হয়তো আমরা থামাতে পারতাম যদি আমাদের বাঁধগুলা ওইভাবে সাস্টেনেবল থাকতো, তাহলে হয়তো এই লবণাক্ততার বিষয়টাকে হয়তো আমরা কিছুটা হলো কমাতে পারতাম। কিন্তু সেটা অনেক সময় হয় না। অনেক বাঁধ আছে, কিন্তু বাঁধগুলো এই ধরনের ঝড়ো গতি এবং জলোচ্ছ্বাস দুইটার সাথে ট্যাক্সই কিনা, যদি ট্যাক্সই না হয় সেটাকে আরও কীভাবে ট্যাক্সই করা যায়। যেমন 1965 থেকে শুরু হওয়া যে বাঁধ, সেটা কতটুকু আমাদের এই বর্তমান সময়ের সাথে, বাস্তবতার সাথে মিল আছে, বা আরও কতটুকু এগুলোকে আধুনিকীকরণ করা উচিত, সে বিষয়ে একটা বড় ধরনের কাজ করা উচিত। কারণ যতই স্ট্রাকচার বাড়তে থাকবে তত কিন্তু ওখানে জনসংখ্যা বাড়তে থাকবে। এই জনসংখ্যা বাড়তে থাকার সাথে সাথে দুর্যোগের সাথে তাদের জীবনের ঝুঁকি বাড়তে থাকবে। এবার যেটা হয়েছে, জীবনের ঝুঁকির সাথে যোগ হয়েছে তাদের সহায় সম্পদের ঝুঁকি। তো এই ঝুঁকি তো সহজে রিমেডি আসবে না। সেই জন্য অবশ্যই সমন্বিত পরিকল্পনা, এবং উনি যে প্রশ্নটি করেছে সেইটা সরকারকে অবশ্যই বিবেচনা করা উচিত। এটা খুব সুন্দর প্রশ্ন ছিল, এবং আমার মনে হয় সরকার সেই বিষয়ে যথাযথ কার্যক্রম নেবে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি মাছের ঘেরের কথা বলছিলেন, আপনাকে থামিয়ে দিয়েছিলাম। সেই মাছের ঘেরের ক্ষতি, এবং যেমনটি ডক্টর মোহন কুমার দাস বলছিলেন যে বারবার বাঁধ ভেঙে যায়, সব ভেসে যায়, সেটা কিন্তু আবার সহজে আবার
বাঁধটা হয়তো মেরামত করা হবে, কিন্তু সহজে কিন্তু আর আগের জায়গায় ফিরে আসে না। আমি বলছিলাম যে মাছের ঘেরের ক্ষতি এমন যে ওইখানে যে মাছ ছিল সে মাছগুলো আর নাই, মাছগুলো চলে গেছে। আর কাঁকড়ার চাষ হচ্ছে ওইগুলো, এই কাঁকড়ার চাষ যেখানে হয় ওই কাঁকড়াগুলোও নাই, কাঁকড়াগুলো বেরিয়ে গেছে। তো কাজে কাঁকড়া এবং মাছ যেটা আমাদের চিংড়ি দুটাই আমাদের এক্সপোর্টেবল কমোডিটি, এবং আমাদের এক্সপোর্ট বাধাগ্রস্ত হচ্ছে। কাজেই এখানে শুধু মাঠের ফসল না, গবাদি পশু, হাঁস মুরগি এবং আমাদের মাছের ঘের সবখানেই আমাদের এখন নতুন করে রিস্টার্ট করতে হবে, পুনর্বাসন দরকার হবে। তো এই ক্ষেত্রে যেই আমাদের বন্ধু ওহাব মন্ডল রাজবাড়ী থেকে যে প্রশ্ন করেছিলেন, তো এখানে কৃষি ঋণ হয়তো ঋণ যাদের আছে এটা ঋণ শিডিউল করা হবে, অন্যান্য সময়ও করা হয়, আরও কিছু নতুন ঋণ দেওয়া হবে, কিন্তু এটা সময় সাপেক্ষ, খুব জটপট করে ঋণ দেওয়া যায় না, এটা অনেক প্রক্রিয়া আছে। তো এখানে যেটা এখন নগদ সহায়তাটা খুবই দরকার। এটা শুধু সরকার যে দেবে আমি এটা মনে করি না, বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে যে কিছু খাবার টাবার নিয়ে যায়, চেড়ামুড়ি নিয়ে যায়, তার সঙ্গে সঙ্গে নগদ সহায়তাটা কিভাবে পৌঁছে দেয়া যায় এটাও ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমি একটি বিষয়ে আমি খুব চিন্তা করি যে একটা দুর্যোগ মোকাবেলা তহবিল আমাদের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের থাকা উচিত, এবং এটা তাৎক্ষণিকভাবে যাতে করে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এটা আমাদের জাতীয় কৃষি নীতিতে উল্লেখ করা আছে। আমরা বারবার এটার কথা বলি, যখনই দুর্যোগ আসে তখনই বলি যে টাকা পয়সা নগদ সহায়তা পৌঁছাতে অনেক দেরি হয়, কিন্তু এই দুই মন্ত্রণালয়ের একটা সমন্বিত তহবিল যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেটা সহায়তা করা, কৃষকদের সঙ্গে সহায়তা করা সম্ভব হয়। আর বাঁধের কথা আপনি বলছিলেন যে ওখানকার মানুষ বলে যে আমরা খাবার টাবার নিয়ে আসেন না, আমাদের বাঁধটাকে রক্ষা করেন, আগে বাঁধগুলো রক্ষা করেন যাতে করে বাঁধটা বারবার ভেঙে না যায়। এখন এটা ব্যবস্থাটা এমন হলো যে প্রতি বছরই বাঁধটা সুদিনে বাঁধটাকে করা হয়, আবার যখন এইরকম ঝড়ের সময় আসে বাঁধগুলো ভেঙে যায়, জলোচ্ছ্বাস হয়, বাঁধগুলো ভেঙে যায়, তখন তাদের সেই সমস্যা আবার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বাঁধ ভেঙে ওখানকার বাড়িঘর তো ধ্বংস হয়, আপনার এর সঙ্গে সঙ্গে ফসলটা থাকে, মাঠ পুরো একেবারে মাঠটা পুরোপুরি মাঠটা নষ্ট হয়ে যায়। তো এর জন্য এখন সবচেয়ে বড় কথা যে কৃষি বিভাগ হয়তো বলবে যে আমরা যেখানে নতুন করে আমাদের ফসল করা দরকার, শাকসবজি করা দরকার, আমরা বীজ পৌঁছে দেব ইত্যাদি ইত্যাদি তারা বলছে এবং সেটা হয়তো করবে। কিন্তু এটা করতে গেলে কৃষকের তো টাকার দরকার, সেই টাকাটা আপনি যে নগদ সহায়তার কথা, ফান্ডের কথা বলছিলেন, সেই টাকাটা, এবং সামনে বাজেট আছে। আমার মনে হয় যে এই ধরনের যখন ব্যবস্থা নেওয়ার জন্য টাকার দরকার হয় সেটা আসলে আগে বাজেটে সেটা সংকলন করা দরকার। এখনো সুযোগ আছে, আমার মনে হয় যে বাজেটে একটা তহবিল গঠন করা। আমি ফিরবো আবার আপনার কাছে। আমাদের রিপোর্টার আরাফাত সিদ্দিকী আছেন লাইনে, তার কাছে একটু শুনে নেই। গত কয়েকদিন ধরে উনি এই ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় ছিলেন। আরাফাত সিদ্দিকী, আমাদের আজকের শিরোনাম হলো অপূরণীয় ক্ষতি। আপনি যা দেখেছেন কি রকম ক্ষতি আছে যেটা আসলে সহজে আগামী 1 মাস 2 মাস বা 1 বছর 2 বছরে, যেমনটি মোহন কুমার দার বলছিলেন 2007 বা 9-এর আইলা বা সিডরের ক্ষতি আমরা পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি এখনো। আপনার চোখের দেখার অভিজ্ঞতা একটু শুনতে চাই ছোট্ট করে। ছোট্ট করে বলছি, আসলে আমি যেগুলো বলবো এরই মধ্যে আপনাদের আলোচনায় এগুলো অনেকটাই চলে এসছে। আপনারা আইলার কথা বলছেন, সিডরের কথা বলছেন, আমি আরেকটু কাছের সময়ের কথা বলি। আমি ফণীর কথা বলি, বছর 5 আগের ঘটনা। ফণী যখন এসছে, ফণীও কিন্তু এই ঝড়ের মতোই তেমন তাণ্ডব চালিয়েছে ঠিকই, কিন্তু তেমন হয়তো বাড়িঘর উড়িয়ে নেয়নি, তেমন মানুষ মারা যায়নি। অর্থাৎ ক্ষতি যেটা ফণীর সময় হয়েছিল অর্থনৈতিক ক্ষতি, যেটি কিছুক্ষণ আগে আপনারা
আলোচনায় বলছিলেন যে চিংড়ির ঘেরগুলোর কথা বলছিলেন, বাঁধ ভেঙে যাওয়ার কথা বলছিলেন, সেই সময় থেকে কিন্তু আমরা শুনে এসেছি যে মানুষজন আসলে ত্রাণের চাইতে তারা আসলে বাঁধ নির্মাণকে বেশি জোর দেন। এবার আমার যেটি অভিজ্ঞতা এই একই অঞ্চলে কাজ করে এটিএন নিউজের থেকে আমি বেশ কয়েকটি ঘূর্ণিঝড় কাভার করেছি, বিশেষ করে শ্যামনগরে ছিলাম। শ্যামনগর একেবারে সাতক্ষীরার সুন্দরবন লাগোয়া একটি অঞ্চল এবং এটি একেবারে যেই দিক থেকে এই রিমাল ঘূর্ণিঝড়টি প্রবেশ করেছে তার একেবারে কোল ঘেঁষা বাংলাদেশের উপজেলা, এবং সেইখানে আসলে 5 বছর আগে মানুষ কিছুটা হয়তো ত্রাণ চেয়েছে, কিছুটা হয়তো আশ্রয় কেন্দ্রগুলো ঠিকঠাক করে দেওয়ার কথা বলেছে, কিন্তু এখন একেবারে বিপরীত চিত্র। এখন তারা আসলে ত্রাণের চাইতে অনেক বেশি জোর দিচ্ছে তারা বাঁধগুলোকে ঠিক করে দেওয়া। তারা একটি কথা একেবারে 80-র কাছাকাছি এক বৃদ্ধা আমাকে বলছিলেন, তিনি সাগরের বা নদীতে তিনি পোনা মাছ শিকার করেন, জেলে সম্প্রদায়ের একজন বৃদ্ধা। তিনি আমাকে বলছিলেন, যেটি নিয়ে আমরা প্রতিবেদনও করেছি, যে আমরা আসলে ত্রাণ চাই না সরকারের কাছে, আমরা কখনো টাকা পয়সা চাবো না বা নিজের গতরে খেটে আসলে চলতে পারবো, যদি আমি বাড়িটা যেখানে করছি তার এই বাড়িটা যে টিকে থাকবে বছরের পর বছর তার নিশ্চয়তা যদি আমি পাই। আমাকে যদি বছর বছর বাড়ি তৈরি করতে হয়, বছর বছর যদি আমাকে ঘেরে এই ধরনের লস দিতে হয়, তাহলে আসলে তাদের জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামটার কোনো মানে থাকে না। আরেকটি বিষয় আমি জানি না আপনাদের আলোচনায় এসছে কিনা, এবার বিশেষ করে সাতক্ষীরা শ্যামনগর অঞ্চলে বাঁধ ভাঙার থেকেও অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন বিশেষ করে চিংড়ি ঘের মালিকরা, যারা আসলে হয়তো চিংড়ি তুলেছেন, পোনা তুলেছেন বা বাইরে রপ্তানি করবেন। বিদ্যুৎ ছিল না বেশ কয়েকদিন, এখনও বিদ্যুৎ নেই সব জায়গায় সেই অঞ্চলে, এবং এই বিদ্যুৎ না থাকায় বরফ কলগুলোতে বরফ উৎপাদন ব্যাহত ছিল, যার ফলে যারা মাত্র একদিন আগে মাছ শিকার করেছেন অর্থাৎ চিংড়ি তুলেছেন, তাদের কিন্তু অনেকে আবার ভয়ে এই ঘূর্ণিঝড়ের আগে অনেকে ভয়ে দ্রুত হয়তো তার চিংড়িগুলো তুলে ফেলেছেন। সেই চিংড়িগুলো যে সংরক্ষণ করবেন, বাইরে পাঠাবেন বা ঢাকায় পাঠাবেন কিংবা বিদেশে রপ্তানি করবেন, ওই যে বরফ তৈরি না হলে তাদের আসলে একেবারে পাইকারি পর্যায়ে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন, যেটি হয়তো বিদ্যুৎ সুবিধা দিয়ে অন্তত বরফ কল যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলোতে বিদ্যুৎ সুবিধা দিয়ে যেভাবেই হোক, সেটি জেনারেটর হতে পারে, সেটি দ্রুত লাইন ঠিক করার মাধ্যমে হতে পারে, তাদের হয়তো কিছুটা হলেও রক্ষা করা যেত, কিন্তু একেবারে 2 দিন পেরিয়ে গিয়েছে। আমি জানি না যে শেষ পর্যন্ত তাদের কি অবস্থা। আরাফাত সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক পরিশ্রম করেও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা বিস্তারিত নিশ্চয়ই ঢাকায় আসলে আপনার কাছ থেকে আরো অনেক কিছু শোনার সুযোগ পাবো। তাড়াতাড়ি ঢাকায় ফিরে আসুন। প্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা যেমনটি বলছিলাম যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ হামিদুর রহমান এক পর্যায়ে আমাদের সাথে যুক্ত হবেন। উনি যুক্ত আছেন। একটু আপনার কাছ থেকে শুনতে চাই, আমি জানি যে আপনি ঢাকার বাইরে মাঠ পর্যায়ের অবস্থা দেখে ফিরেছেন, কি অবস্থা মাঠের? আমরা যেটা বলছিলাম যে অপূরণীয় ক্ষতি, যে ক্ষতি হয়তো আর কখনোই পূরণ করা সম্ভব হবে না। আপনি কি দেখে আসলেন মাঠে, একটু ছোট্ট করে শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আমরা এই যে রিমালের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি প্রবণ এলাকাতে যেমন গেছি, তেমনি আজকেও আরেকটি জেলা থেকে ঘুরে আসলাম। আসলে আমাদের দক্ষিণাঞ্চলের 10টি জেলা, সাতক্ষীরা থেকে চট্টগ্রাম পর্যন্ত, এই অঞ্চলের জেলাগুলোতেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জনজীবনের, কৃষির, এমনকি আমাদের গাছপালা, ভৌত অবকাঠামো, অনেক কিছুই বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য নানান উদ্যোগ এখন গ্রহণ করতে হবে, কিন্তু যেমনটি শুনছিলাম যে সেই 2007 বা 2009 সালের অনেক ক্ষতি পুষিয়ে নেওয়া যায়নি এখনো। তো প্রাকৃতিক দুর্যোগ এমন একটি বিষয় যে তার সাথে খাপ খাওয়ানোর বিষয়টি খুবই নিরন্তর একটি কর্মকাণ্ড। আর আমাদের বাংলাদেশের
জনজীবন, আমাদের প্রজন্ম প্রজন্ম ধরে এই সব দুর্যোগের সাথে আমাদের বসবাস, এগুলো মোকাবেলা করেই আমাদের চলতে হচ্ছে। তো যেহেতু আমাদের বর্তমানে আমরা অনেক বিজ্ঞান এর আবিষ্কৃত অনেক ধরনের সুবিধা ভোগ করছি, যেমন আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আর্লি ওয়ার্নিং সিস্টেম সেটা করেছে, অনেকটাই বিজ্ঞান ভিত্তিক। আমরা এখন মানুষকে এগুলো জানাতে পারি, কৃষক ভাইদেরকে ক্ষয়ক্ষতির আগাম বার্তা দিতে পারি এবং করণীয় সম্পর্কে তাদেরকে আমরা একটু প্রস্তুতি নেওয়ার জন্য তাগিদ দিতে পারি। জনগণকে আশ্রয় কেন্দ্রে আসা বা যারা সমুদ্রে নদীতে জীবনযাপন করেন, মাছ ধরা মৎস্যজীবী, তাদেরকেও আমরা নানান বার্তা দিতে পারি। এইগুলো যেমন আমাদের দুর্যোগ পূর্ববর্তী সময়ের জন্য এই সক্ষমতা হয়েছে, দুর্যোগকালীন সময়েও মানুষকে সহযোগিতা করার অনেক সক্ষমতা হয়েছে। আমাদের শেল্টার সেন্টার আছে, এখন মুজিব কিল্লা নির্মাণের একটি বড় পরিকল্পনা সরকার বাস্তবায়ন করছে। সেটিও একটি বড় সুযোগ সৃষ্টি করবে আগামী দিনে। তবে যদি আমার বাগান নষ্ট হয়, যেটা 10 বছর 15 বছরে সৃজিত হয়েছে, সেটি কিন্তু একদিন দুদিনে তার পুনর্নির্মাণ সম্ভব নয়। তো এইরকম কিছু বিষয় আছে যেগুলো একটা বড় ধরনের ক্ষতি, সেরকম কিছু ক্ষতি আমাদের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনাতে হয়েছে। আর একটু আগে শুনছিলাম আমাদের যে ঘের, মাছের ঘের, সেটার একটা বড় ক্ষতি হয়ে গেছে। যারা মাছ চাষি তারা খুব বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গবাদি পশু, হাঁস মুরগি, সেগুলো অনেকটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেই দিকের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম। তবে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা প্রাথমিক জরিপে জেনেছি প্রায় 37,58,000 পরিবার এই রিমেলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এইসব পরিবারের যেসব গবাদি পশু, তারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, সেগুলোকেও, তার জন্যও আমাদের যেটাকে আমরা বলি পুনর্বাসন পরিকল্পনা, টেকসই পরিকল্পনা লাগবে যাতে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। দাঁড়াতে হবে। একটু আগে ডক্টর জাহাঙ্গীর আলম খান বলছিলেন খুবই খুবই বাস্তব কথা, এবং এই যে কৃষি নীতি যার বাস্তবায়ন পরিকল্পনার সাথে আমি নিজেও জড়িত ছিলাম, সেইখানেও আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জলবায়ু ঝুঁকি প্রবণ এলাকাগুলোতে করণীয় বিষয়ে অনেক কিছুই আমরা লেখার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। বিশেষ করে উনি যে দুর্যোগকালীন তহবিলের কথা বললেন, সেটিও আমাদের কৃষি নীতির অংশ, কিন্তু সেগুলোর বাস্তবায়নে আমরা এখনো যথাযথ পদক্ষেপ নিতে পারিনি। সেটি আমাদের খুব নিতে হবে, কৃষকদের পাশে দাঁড়াতে হবে। ডক্টর হামিদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকে সময় একদম ফুরিয়ে গেছে, আমাদের একটা ছোট্ট বিরতিতেও যেতে হবে। অনুষ্ঠান শেষ বিরতি, বিরতির পর অল্প একটু সময় হয়তো পাবো আলোচনার জন্য। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম রিমালের ক্ষতি, যেটা কিছু কিছু ক্ষতি আছে আসলে কখনো পূরণ করা যায় না তা নিয়ে। ডক্টর মোহন কুমার দাস, আপনি বিরতির আগে বলছিলেন বাঁধের কথা। আমাদের বিশেষ প্রতিনিধি আরাফাত সিদ্দিকী, উনি যেমন ঘুরে আসছেন, উনিও বলছেন যে একজন বৃদ্ধা, তিনিও বলছেন যে অন্য কোনো সাহায্যের দরকার নেই, আমাদের বাঁধটা ঠিক করে দেন যাতে আমরা নিজেরাই নিজেদের মতো লড়াই করতে পারি। তাদের তো কিছু লড়াই তারা করবেন, কিন্তু লড়াইটার তো অস্ত্রটা থাকতে হবে। বাঁধ ভেঙে গেলে তার কিছু করার থাকে না। সেই জায়গাতে আসলে টেকসই বাঁধ নির্মাণের কোনো উপায় কি আছে? একটু ছোট্ট করে বলতে হবে, সময় ফুরিয়ে গেছে, মিনিট খানেকের মধ্যে। আচ্ছা, ধন্যবাদ। অবশ্যই টেকসই বাঁধ নির্মাণের অবশ্যই আছে। এটা খুব ভালো যে জনগণের মধ্যে এখন কিন্তু ত্রাণের পরিবর্তে ঝুঁকি হ্রাস, এটাই প্রাধান্যতা পাচ্ছে। টাকা দরকার নেই আগে। হ্যাঁ, আর ডেল্টা প্ল্যান যে একটা বৃহৎ পরিকল্পনা, সেখানে অবশ্যই এই বিষয়টা আছে। তারপরেও যেটা বলবো, যেটা খুব দরকার আমাদের, কিন্তু এই যে আমরা তো বলছি শুধু দক্ষিণাঞ্চল নিয়ে, এর মধ্যে খেয়াল করেছেন ঢাকাতে কিন্তু একটা একদিনের বৃষ্টি ধরে রাখার মতো অবস্থা ছিল না। একই রকম চট্টগ্রাম শহরে ছিল না। জলাবদ্ধতার জন্য 1000 কোটি টাকা বরাদ্দ, গবেষণায় 0 টাকা বরাদ্দ।
এবার বাজেটে যেন একটা দাবি উঠে এবং যেন বাস্তবায়িত হয়, গবেষণায় যেন 10% যদি দেওয়া হয়, মানে আমি আগে আপনি প্ল্যান করে তারপরে মাঠে নামবেন। হ্যাঁ, হ্যাঁ, তো এই 1000 কোটি টাকা 10% যদি গবেষণায় দেওয়া হয়, মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশের একটা সাস্টেনেবল ম্যানেজমেন্ট সম্ভব। আর একটা হচ্ছে স্বীকৃতি বা পুরস্কার। এই যে সিপিপি কাজ করলো, আবহাওয়া অধিদপ্তর কাজ করলো, দুর্যোগ ব্যবস্থাপনা কাজ করলো, তাদেরকে কি একটা রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া যায় না? তাহলে হবে কি, আপনারা জানেন না আবহাওয়া অফিসে 10 বছর ধরে নিয়োগ বন্ধ, তাহলে এরপরও যে একটা সীমাবদ্ধতার ভিতরে একটা বিশাল কাজ করেছে, তাদেরকে যদি স্বীকৃতি তাদেরকে দেওয়া হয়, অনুপ্রাণিত করার একটা ব্যাপার। এটা হচ্ছে বিজ্ঞানীদেরকে স্বীকৃতি দেওয়া। অথচ আমরা দেখেছি কি সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। গবেষণা কেন্দ্র বন্ধ করা যাবে না, গবেষণা কেন্দ্রকে আরো প্রণোদিত বেশি করতে হবে, গবেষণার পিছনে ইনভেস্ট করতে হবে, আন্তরিকতা যেটাতে থাকতে হবে। অন্য আশা কাজে করি লাগে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা বিবেচনায় জি, রাখবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান শেষ করবো আপনাকে দিয়ে, যে আমাদের যে অপূরণীয় ক্ষতি, আসলে কিছু ক্ষতি পূরণ সম্ভব না। যেমন গাছের আম পড়ে গেছে, কি করবেন আপনি, কিন্তু তারপরেও সেই ক্ষতিটা কমিয়ে আনার জন্য আমাদের বারবার ঘূর্ণিঝড় আগামী বছর একটা ছোট হোক বড় হোক আসবে, বন্যা আসবে, ক্ষতিটা কমিয়ে আনার জন্য আমরা প্রাণের ক্ষতি অনেকটা কমাতে পেরেছি। এখন মালের ক্ষতি, জান তো বাঁচালাম, কিন্তু মালের ক্ষতিটা কতটা কমিয়ে আনা সম্ভব কিভাবে? দেখুন, মালের ক্ষতিও কমিয়ে আনা সম্ভব। যেমন আজকাল কিন্তু অনেকেই তাদের গবাদি পশু ওই আশ্রয়কেন্দ্রে নিয়ে যায় এবং নিস্তালায় নিয়ে রেখে দেয়। তো এই ধরনের কিছু কিছু কিল্লা যদি স্থানে স্থানে করা যায়, হ্যাঁ, যেমনটি বলছিলেন মুজিব কিল্লা করার কথা, এটা অবশ্যই হেল্পফুল হবে। দেখেন, এই যে অপূরণীয় ক্ষতি সারা দেশে কিন্তু ক্ষতিটা তত বড় না। বড় ক্ষতি হলো যেখানে উপদ্রুত সেই এলাকায়, এবং এর মধ্যে কিছু হিসাব কিন্তু এসে গেছে। বলা হয়েছে যে গবাদি পশু, হাঁস মুরগি এই ক্ষেত্রে তাদের মন্ত্রণালয় বলছে যে 702,82,00,000 টাকার ক্ষতি হয়েছে কৃষকদের। আবার আপনার ফসল কৃষিখাতে আজকের সময় প্রায় শেষ, আপনি যদি শেষ করে দেন। 59% ক্ষতি হয়েছে। তো কাজেই এই ক্ষেত্রে যেমন আপনি আপনার যে আমাদেরকে প্রায়োরিটি নির্ধারণ করতে হবে। এই যে এখন যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনার সহকর্মী বললেন, তো এখানে এখন প্রায়োরিটি নির্ধারণ করে ওই এলাকার জন্য আগে কাজ করতে হবে। তো এই কাজগুলো আমাদেরকে, এবং কৃষিক্ষেত্র এইরকম যে ওই উপদ্রুত এলাকা থেকেই প্রায়োরিটিগুলো ঠিক করতে হবে দিলে আমরা আশা করি যে এটা খুব শীঘ্রই সহজে এটা। আপনাদের দুজনকে এবং যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আমরা চাই যে আমাদের দুর্যোগে প্রাণের ক্ষতি অনেকটাই কমিয়ে আনতে পেরেছি আমরা, এখন সম্পদের ক্ষতিটা কমিয়ে আনতে পারলে আমরা এই লড়াইটা আমাদের আরও শক্তিশালী হবে। লড়াইটা তো আমাদের জারি থাকবেই, চালিয়ে যেতেই হবে।